নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের এই দশম শ্রেণীর প্রথম যে অধ্যায়টি রয়েছে ইতিহাসের ধারণা, এই অধ্যায়টি থেকে কী ধরনের প্রশ্নগুলো তোমরা পড়বে ৪ নাম্বারের জন্য, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করব। এমনকি আমরা তোমাদের প্রতিটি অধ্যায় থেকে ৪ এবং ৮ নাম্বারের যেই প্রশ্নগুলো তোমাদের ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষায় আসবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করব। এর পাশাপাশি আমরা প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ২ নাম্বারের প্রশ্ন এবং শর্ট প্রশ্নও কিন্তু আলোচনা করে দেব এবং আমরা বলে দেব। এবং তোমাদের সুবিধার জন্য প্রতিটি বড় প্রশ্ন ৪ নাম্বার এবং ৮ নাম্বারের কিন্তু আমরা ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং শুধু সেই প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এটা শুরুর আগে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। অবশ্যই বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো আজকে শুরু করা যাক মূল টপিক, যেটার সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই ১ম অধ্যায় থেকে আমরা আলোচনা করব খেলার ইতিহাস সম্পর্কে। অর্থাৎ এই যে প্রশ্নটা রয়েছে খেলার ইতিহাস, এটা তোমাদের এবছর ৪ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি তোমাদের এই খেলার ইতিহাসের প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবেও আসতে পারে। অর্থাৎ তোমাদের এমনভাবে দিতে পারে যে খেলাধুলা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল সে সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পোর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের প্রথম অধ্যায় থেকে। খেলার ইতিহাস। দেখো, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ এই খেলার ইতিহাসটা কিন্তু অতি প্রাচীন কাল থেকেই কিন্তু আমরা দেখে আসছি। অর্থাৎ ভারতীয়রা কিন্তু অতি প্রাচীন কাল থেকেই এই খেলাধুলার চর্চাটা করত। আর এছাড়াও সামাজিক ইতিহাস চর্চা যেগুলো রয়েছে, তার মধ্যে একটা অন্যতম অঙ্গ কিন্তু ছিল এই খেলাধুলার ইতিহাসটা। আর প্রাচীন যুগ থেকেই এখানে বিভিন্ন খেলা, যেমন ধরো হাডুডু, দাবা, কুস্তি, এই ধরনের খেলা কিন্তু প্রচলিত ছিল। ভারতীয়দের যে অবসর বিনোদন এবং শরীরচর্চার অন্যতম অঙ্গই কিন্তু ছিল খেলাধুলা। যেমন ধরো, তোমরা অনেক সময় পড়েছো বা লক্ষ্য করেছো যে স্পেনের যেমন বিনোদনের অন্যতম মাধ্যম ছিল ষাঁড়ের লড়াই বা বুল ফাইটিং, তারপরে তাস খেলা বা জুয়া খেলা, পাশা খেলা। সেরকম ধরনের কিন্তু ভারতে সেই সময় বিনোদনের একটা অন্যতম অঙ্গ ছিল এই খেলাধুলা। এছাড়াও এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু শরীরচর্চাও করা যেত। এটাও একটা অন্যতম প্রধান অঙ্গ ছিল শরীরচর্চার, এই খেলাধুলাটাই। এই ধারাকেই অব্যাহত রেখে, অর্থাৎ এই ধারাকে বজায় রেখেই কিন্তু আধুনিক যুগে ফুটবল, হকি, ভলিবল, ক্রিকেট, এছাড়াও আরো বিভিন্ন খেলার কিন্তু প্রসার ঘটেছে। আর ভারতীয়রা এই যে ফুটবল এবং ক্রিকেট খেলা, এটা কিন্তু মূলত শিখেছে আর কি ব্রিটিশদের কাছ থেকে। হয়তো কোথাও উল্লেখ আছে, তোমরা দেখেছো যে ক্রিকেট খেলার প্রথম প্রচলন হয়েছিল ১৭৩১ সালে। ঠিক আছে? এই বিষয়গুলো। তা মনে রাখবে একটা, যে খেলাধুলার যে ইতিহাসটা, এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এই কারণেই, কারণ এটাও কিন্তু ভারতীয়রা শিখেছে প্রথম ব্রিটিশদের কাছ থেকে। এবং আন্তর্জাতিক খেলাতেও কিন্তু বিশেষ করে এই যে সকল খেলাগুলো রয়েছে, সেই খেলাগুলোতেও কিন্তু ভারতীয়রা যথেষ্ট প্রতিভার স্বাক্ষর রেখেছে। যেমন ধরো হকি, ক্রিকেট, ফুটবলেও চেষ্টা চালাচ্ছে। জাতীয় আন্দোলনের ইতিহাসে খেলার বিশেষ অবদান অবশ্যই রয়েছে, আমরা সকলে জানি। এর পাশাপাশি আমরা যদি বিপ্লবী আন্দোলনের কথা ভাবি, তাহলে দেখতে পাবো বাংলা তথা ভারতের অসংখ্য বিপ্লবী লাঠি খেলা, কুস্তি, শরীরচর্চা প্রভৃতি খেলা কিন্তু নিয়মিতভাবে চর্চা করত। তৎকালীন গুপ্ত বিপ্লবী সমিতিগুলোতেও আবশ্যিকভাবেই কিন্তু এই খেলাধুলার প্রশিক্ষণ দেয়া হতো। অর্থাৎ প্রাচীনকালে যে বিভিন্ন
বিপ্লবী সমিতি বা গুপ্ত সমিতি তৈরি করা হতো, সেখানেও কিন্তু তারা প্রতিনিয়ত সকলকে খেলাধুলার প্রশিক্ষণ দিতেন। খেলাধুলা মানেই কিন্তু শুধুমাত্র ক্রিকেট, ফুটবল, হকি নয়। এর পাশাপাশি কিন্তু কুস্তিও কিন্তু এক প্রকার খেলাধুলা, লাঠি খেলা এক প্রকার খেলাধুলা, দাবা খেলা, হাডুডু এই সকল কিছুই কিন্তু এক প্রকারের খেলাধুলা। আর এভাবেই কিন্তু খেলাকে কেন্দ্র করে জাতীয়তাবোধের একটা সঞ্চারও ঘটেছিল। ভারতীয় জাতীয়তাবাদের প্রসারে খেলার অবদানের ২ টি ঘটনা উল্লেখযোগ্য রয়েছে। একটা ছিল আমরা জানি ১৭৯২ সালে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ক্রিকেট লীগ। আর ১ম ভারতীয় হিসেবে রঞ্জিত সিংজি ইংল্যান্ড দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন। আর এছাড়াও আমরা আরেকটা জানি যেটা হলো ১৯১১ সালে আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ১১ জন বাঙালি নিয়ে গঠিত দল মোহনবাগান। এই দলের খেলোয়াড়রা আবার খেলেছিল খালি পায়ে, যেখানে কিন্তু বিপক্ষ দলের ফুটবলাররা বুট পায়ে খেলেছিল। তাহলে বুঝতেই পারছো সেই সময় কিন্তু ফুটবল খেলাটা যে বুট পরে খেলতে হয় সেটাও কিন্তু ভারতীয়রা জানতো না। এই জন্য ব্রিটিশরা বুট পরে খেললেও তারা কিন্তু সেই সময় বুট পরতে পারেনি এবং তাদের কাছে সেই বুট কেনার মতো অনেকের সামর্থ্যও ছিল না এবং তারা জানতোও না যে বুট পরে ফুটবলটা খেলতে হবে। এজন্য তারা তাদের সাথে খালি পায়ে লড়াই চালিয়ে গিয়েছিল। এই ঘটনা সেই সময় বাংলা তথা ব্রিটিশ ভারতে কিন্তু জাতীয় আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। এই ঘটনাটা যেটা হলো যে ব্রিটিশরা বুট পরে খেলছে অথচ ভারতীয়রা খালি পায়ে খেলছে। এই ঘটনা একটা জাতীয় আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই কারণেই যে তারা বুট পরে খেলছে, তারা যদি যেকোনো মুহূর্তে ভারতীয়দেরকে পাড়া দিয়ে দেয় বা বুট দিয়ে আঘাত করে তাহলে তো ভারতীয় প্লেয়াররা চোট পাবে বা তারা খেলার মাঝখানে অসুস্থ হয়ে পড়বে। তার জন্য কিন্তু তার একটা প্রভাব কিন্তু পরবর্তীতে লক্ষ্য করতে পারি আমরা জাতীয় আন্দোলনেও। আর এই খেলাধুলা যে তোমাদেরকে বললাম বিশেষ করে এই যে খেলার ইতিহাসটা, এটা আমি তোমাদের আরেকবার রিভিশন একটু বলি যে আধুনিক যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চায় কিন্তু এই খেলার ইতিহাসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং অতি প্রাচীনকাল থেকেই কিন্তু এই খেলাধুলার চর্চা ভারতবর্ষে হয়ে আসছে। সামাজিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অঙ্গও কিন্তু ছিল এই খেলাধুলা। আর প্রাচীন যুগ থেকে এখানে হাডুডু, কুস্তি, দাবা এই প্রভৃতি লাঠি খেলা প্রভৃতি বিভিন্ন খেলাধুলার কিন্তু প্রচলিত বা প্রচলন কিন্তু ছিল এবং এই খেলাধুলাকে ভারতীয়রা বিনোদন হিসেবে বা অবসর বিনোদন হিসেবে এবং শরীরচর্চার অন্যতম অঙ্গ হিসেবেও কিন্তু মনে করত। তাই তারা এই ধারাটা বজায় রেখেই আধুনিক যুগে কিন্তু ফুটবল, ক্রিকেট, ভলিবল প্রভৃতি খেলার কিন্তু প্রসার ঘটিয়েছে এদেশে এবং তাদেরকে এই খেলাটা শিখিয়েছেই কিন্তু ব্রিটিশরা। বিশেষ করে ফুটবল এবং হকি এবং তোমার ক্রিকেট। আন্তর্জাতিক ক্ষেত্রেও এইসব খেলায় ভারতীয়রা কিন্তু যথেষ্ট প্রতিভা এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছে। তার দুটো নিদর্শন আমি ১ম এই বললাম তোমাদের যে একটা ১ম হলো ১৭৯২ সালে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট হয়ে খেলেছিল আমাদের রঞ্জিত সিংজি এবং ১৯১১ সালে ভারতীয়রা ফুটবলাররা খালি পায়ে কিন্তু আইএফএ শিল্ড জয় করেছিল মোহনবাগান দল ব্রিটিশদেরকে সম্পূর্ণ পরাস্ত করে। তো এটা কিন্তু একটা জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে বা প্রভাব ফেলে। আর এই খেলাধুলার ইতিহাস সংক্রান্ত বা খেলাধুলাকে নিয়ে কয়েকটা গ্রন্থ রচনা করেছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় 'খেলা যখন ইতিহাস', বড়িয়া মজুমদার 'টু ইয়ার্স টু ফ্রিডম' এই গ্রন্থগুলো কিন্তু বেশ উল্লেখযোগ্য এবং এই গ্রন্থগুলোর মাধ্যমে আমরা কিন্তু খেলাধুলার ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাহলে আশা করি তোমরা যারা খেলাধুলার ইতিহাসটা নিয়ে একটু সমস্যায় ছিলে বা কিভাবে পড়তে হবে ভাবছিলে, তারা যদি এই খেলাধুলার ইতিহাসের প্রশ্নটা খুব ভালো করে শোনো মনোযোগ সহকারে, আশা করি তোমাদের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে একটা ৪ নাম্বারের প্রশ্ন যখন অ্যাটেন্ড করবে, এই প্রশ্নগুলোর শেষে কিন্তু অবশ্যই দুটো একটা গ্রন্থের নাম এড করবে। যেমন আমি বললাম তোমাদের কৌশিক বন্দ্যোপাধ্যায়ের 'খেলা যখন ইতিহাস' এবং বড়িয়া মজুমদারের 'টু ইয়ার্স টু ফ্রিডম' এই ধরনের গ্রন্থগুলো কিন্তু এড করবে। তাহলে তোমার নোটের স্ট্যান্ডার্ডিটা আরেকটু বাড়বে এবং তোমার লেখাটা
মানটা অনেকটাই ভালো হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সে ধরনের ভিডিওই উপস্থাপন করার। তাহলে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে তার আগে বলি যে, তোমাদের কিন্তু আমি এরকমভাবে প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো শুধুমাত্র পরীক্ষাতেই আসবে ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আমি আলোচনা করব। প্রতিটি অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আমি বলব না। ৫ টা থেকে ৬ টা করে প্রশ্ন বলব। খুব অল্প প্রশ্ন বলব এবং এই প্রশ্নগুলো তোমরা যদি করো, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশাপাশি আমি পরবর্তীতে তোমাদের ২ নম্বরের প্রতিটা অধ্যায় থেকে শর্ট প্রশ্নও কিন্তু আমি বলে দেব। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।